প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীর শহীদ উসমান বিন হাদি। হাদি জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। এ সময় হাদির মৃত দেখে পাশে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র সারহাদি মৃতদেহ দুপুরের দিকে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নামে লাখো মানুষের ঢল। জানাজার সময় যত ঘনিয়ে আসতে থাকে মানুষের উপস্থিতিও ততই বাড়তে থাকে। জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন এটা একটা ইতিহাস। জানাজায় এত মানুষের সমাগম আর কখনো দেখিনি। এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এ সময় তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন স্লোগান দিতে দেখা গেছে। বেত্তিন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ড ইউনূসের বক্তব্য। সবাই শুনতে চেয়েছিলেন না তিনি আসলে কি বক্তব্য দেন। পরে ইউনূসের বক্তব্যে খুশি হন সবাই। তোমাকে বিদায় দিতে আসেনি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীকের হাদিস জানাজাপূর্ব বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি, জামাত ইসলামের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা এখানে পোস্ট মাহাদিকে বিদায় দিতে আসিনি, আমাদের সবার বুকে হাদি থাকবে। ওসমান হাদি, তোমার রেখে যাওয়া কাজ আমরা বাস্তবায়ন করবে, তুমি আমাদের হৃদয়। 810 মাথা দিয়ে জানাজার নামাজ পড়েন তার বড় ভাই ড মাওলানা আবু বকর সিদ্দিক। তার বড় ভাইয়ের বক্তব্যে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়, সবাই কেঁদে ফেলেন। ভাইয়ের বক্তব্য শুনে আবু বকর সিদ্দিক বলেন, ওসমান হাদির সন্তানের এখন 8 মাস বয়স। সন্তান হওয়ার পর সে আমাকে বলে, ভাই আমার সন্তানের জন্য একটা নাম নির্বাচন করে, যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে, যে নাম সাহসিকতার পরিচয় বহন করবে। ওর সন্তানের নাম দিয়েছিলাম ফেরনাস, অর্থাৎ বিপ্লবী এবং সাহসী। বিপ্লবী এবং সাহসী সন্তানের দিকে তাকানো যায় না, তাই পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমাদের 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ। ওসমান হাদি, আজকে তার মৃতদেহ কাঁধে বহন করতে হচ্ছে। আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি থেকে 8 দিন হয়ে গেল প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খনি। প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায় 7 ঘণ্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। এরপরে জানাজা শেষে তাদের মৃতদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে এলো। মঞ্চের মুখপাত্র সারহাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ উসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করুন। তিনি আরও বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানিয়েছি, কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা যেন এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদ উসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে আগত মানুষের যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন রুটের বাস সার্ভিস সেবা দিচ্ছে ড্রাইভার মালিকরা। এয়ারপোর্ট সার্ভিস, এলিভেটেড এক্সপ্রেস সহ কয়েকটি বাসের যাত্রী পরিবহন করা হচ্ছে। পাশাপাশি অনেকেই মোটরসাইকেল করেও জানাজা স্থলে পৌঁছাচ্ছেন বলে জানা গেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। এর আগে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল 10:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা RTR-4V গ্রেড স্থাপন করা হয়। এসব দেখতে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ভিড় বাড়তে থাকে। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সহিহ হাদিস নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফের হাদিস হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে হামলার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলেও অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, 2024 সালে ছাত্র অন্যতম শরিক ওসমান হাদিকে হত্যার পর 2টি সংবাদপত্র অফিসে হামলা চালায়। সাধারণ জনতার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক তীব্র সংগ্রামে লিপ্ত।
এতে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণা করেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এবং আরও অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে। বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের যুবনেতা ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। গত আগস্টে হাসিনা সরকার খাওয়ার পর থেকে দেশের যে গণপিটুনি শুরু হয়েছে তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষের এখন জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি। ১৯৯৩ সালের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। পারিবারিক, ধর্মীয় ও নৈতিক পরিবেশ হাদিস জীবন ও চিন্তাধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৩ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ পুত্র। ঐতিহ্যবাহী ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় সেখান থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০১১ শিক্ষাবর্ষে ভর্তি হন। সেখান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করার পর শরীফের হাদিস শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করেন এবং অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জীবনের প্রাণ হারিয়েছিলেন এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞানচর্চাকে কেন্দ্র করে তার দৈনন্দিন জীবন আবর্তিত হতে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তার মৃত্যুতে শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। শেষ বিদায়ের দক্ষিণ প্লাজায় শুধু একটি স্থান ছিল, তা পরিণত হয় শ্রদ্ধা ও প্রতিবাদের এক ঐতিহাসিক সমাবেশের ভাষায়। জানাজা হয়ে থাকবে সময়ের সাক্ষী হয়ে, যেখানে একজন মানুষের বিদায় রূপ নেয় একটি প্রজন্মের অনুভূতিতে। আল্লাহ, আমরা দোয়া করছি আপনি হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সেই সাথে আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।